নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। একজন অতিথিকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আজকে আমার যিনি অতিথি তিনি এমন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব, যিনি রাজনীতি করেন কিন্তু সবার আগে তার দায়বদ্ধতা সাধারণ মানুষের প্রতি। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, বিশেষ করে রেকর্ড করেছেন যে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে জন্মলগ্ন থেকে কোনোদিন তৃণমূল কংগ্রেস জিততে পারেনি। সেই অসাধ্য সাধন করেছেন তিনি। তার জন্ম 1979 সালের 26শে জুন। মধ্য 40-এর কোঠায় বয়স, অফুরান প্রাণশক্তি এবং মানুষের মঙ্গলের জন্য নিবেদিত প্রাণ। আসুন আলাপ করিয়ে দিই রায়গঞ্জের বিধায়ক বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। কৃষ্ণবাবু নমস্কার, স্বাগত। আপনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই বাড়িতে একটা রাজনীতির আবহ আছে। সেই রাজনীতির আবহই কি আপনাকে উদ্বুদ্ধ করেছিল যে এই মেইনস্ট্রিম পলিটিক্সে যোগদান করতে? না, দেখুন, কোভিডের প্রাক্কালে আমি যখন সোশ্যাল অ্যাক্টিভিটি করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে সমাজের যত দুঃখ বেদনা আছে সেটা একা কৃষ্ণ কল্যাণীর পক্ষে সম্ভব না মেটানো। তো আমার কিছু শুভাকাঙ্ক্ষী, আমার কিছু বন্ধুবান্ধব সহকর্মী ছিলেন, তারাও আমাকে প্রস্তাব দিয়েছিলেন যে যদি আমি রাজনীতিতে এসে যদি জনপ্রতিনিধি হই তাহলে অনেক বেশি সুযোগ পাবো সাধারণ মানুষের কে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে, হ্যাঁ, যারা পিছিয়ে পড়া মানুষ আছেন তাদের জন্য কিছু করতে পারবো। তো সেই উদ্দেশ্য নিয়েই আমি রাজনীতিতে প্রবেশ করি। কোভিডের সময় আপনার অন্নপূর্ণা ভাণ্ডার, এটা খুবই কি বলবো, মানুষের খুব কাজে লেগেছিল। এখনো পর্যন্ত সেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সাফল্য কতটা? না, কোভিডের সময় আমার অন্নপূর্ণা ভাণ্ডার ছিল না। কোভিডের সময় আমি একটা মুহিম চালিয়েছিলাম, নো ভাষণ কেবল রাসন। তো সেই মুহিমের ইসের মধ্যে আমি ভাবে নেন রায়গঞ্জ তথা দক্ষিণ দিনাজপুরের 8টি ব্লক, মালদার বিভিন্ন আদিবাসী প্রবল এলাকা, পিছিয়ে পড়া এলাকায় আমি এই মুহিম চালিয়েছিলাম। আর এই মুহিমের তহত আমি খাদ্য সামগ্রী বিতরণ করেছিলাম, বস্ত্র বিতরণ করেছিলাম। আমার যে রায়গঞ্জে মিরওয়াল গ্রাম আছে সেই গ্রামকেও আমি 1 বছরের জন্য দত্তক নিয়েছিলাম। গ্রামের যাবতীয় খরচ, হ্যাঁ, কারো বিয়ে, পরীক্ষা, চিকিৎসা, হ্যাঁ, তাই আমি তাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছিলাম। তো একটা কথা এটা আছে যে সমাজ সেবাটা আমার হৃদয়কে আলাদা আমার তৃপ্তি দেয়। হ্যাঁ, তো আমি রাজনীতি করলে পরেও আমার কিন্তু প্রথম যেটা চিন্তা ভাবনা সেটা সমাজের প্রতি যে আমার যেটা দায়বদ্ধতা রয়েছে সেই কাজটা আমি প্রতিনিয়ত করে যাচ্ছি। আর আপনি যেটা বললেন অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা 2021 সালে, হ্যাঁ, 16ই মে চালু হয়েছিল। আজকে 1150 দিনের বেশি হয়ে গেছে। হ্যাঁ, দৈনিক 3-3.5 হাজার মানুষ, হ্যাঁ, সেখান থেকে পরিষেবা পাচ্ছেন। আর সেটা রাজনীতির ঊর্ধ্বে, সেটা আমার স্বর্গীয় পিতা দীনদয়াল কল্যাণীর স্মৃতিতে আমি চালু করেছিলাম অন্নপূর্ণা ভাণ্ডারা। সেটা আমি যতদিন বেঁচে আছি ততদিন এই গাড়িটি চলবে। 16ই মে 2021 তখন হচ্ছে কোভিডের দ্বিতীয় ফেজ চলছে, ওই সময়ই কার্যত চালু হয়েছে। হ্যাঁ, কোভিড তো একটু আগে চলে এসেছিল না, ওই কোভিডের ফেজ 2-তে। আপনার একটা বই আমি পড়লাম যেটা আপনি আপনার অ্যাচিভমেন্ট কি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য বিস্তারিতভাবে সেটা আপনি লিখেছেন। তার মধ্যে আমার যেটা উল্লেখযোগ্য মনে হয়েছে রাস্তাঘাট, এডুকেশন, তারপরে আপনার বস্ত্র পার্ক এবং দুয়ারে বিধায়ক এবং তাৎক্ষণিক সমাধান। আপনি যদি একটু আপনার এই কর্মসূচিগুলো নেওয়ার পিছনের উদ্যোগটা কি, শুধু মানুষের পাশে পৌঁছানো না, রাজ্য সরকারের জনমুখী কর্মসূচিকে 26শে ভোট আছে তার আগে মানুষের মধ্যে আরো নিয়ে গিয়ে ভোট ব্যাংককে সংহত করা? দেখুন, আমি যেটা মনে করি যে আজকে জনগণ আমাকে আশীর্বাদ দিয়ে, হ্যাঁ,
ভোটে জিতিয়েছেন, তো আমার একটা দায়বদ্ধতা জনগণের প্রতি রয়েছে যে আমি কি কাজ করতে পেরেছি সেটা যাতে জনগণকে আমি আমার রিপোর্ট কার্ডের মাধ্যমে সেটা যাতে আমি জানাতে পারি। তো আমি প্রত্যেক বছরই আমি যখন 2021-এ নির্বাচিত হই তখন 2022 সালে আমি বিধায়ক আপনার দরজায় কর্মসূচি নিই, আর সেই কর্মসূচিতে আমি কি কাজ করেছি তার লিফলেট আমি দিয়ে প্রত্যেকটা দরজায় আমি জনগণের কাছে বিতরণ করি। এই 2023-এও আমরা করেছিলাম, কিন্তু 2024-এ আমার করা হয়নি। 2024-এ আপনারা যেমন জানেন আমাকে লোকসভা নির্বাচন লড়তে হয়েছিল, তারপর আবার উপনির্বাচন ছিল, সো সেটা গ্যাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আমি ওই আমার নিয়ার অ্যাবাউট 3.5 সালের যেটা কর্মলিপি যেটা রয়েছে সেটা একটা বইয়ের মধ্যে দিয়ে, হ্যাঁ, যেহেতু 1 বছর গ্যাপ পড়ে গেছিল, তো সেটা নিয়ে আমি একটা বই পাবলিশ করি। সেটা ইংলিশ ভার্সনে এখন প্রকাশ পেয়েছে, খুব শীঘ্রই বাংলা ভার্সানও 2-4 দিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে। তো আমি মনে করি যে আমি যে কাজ করেছি সেটা জনগণকে জানা উচিত। আজকে নিয়ার অ্যাবাউট সরকারি যেটা প্রকল্প যেটা রয়েছে সেটা 74টা প্রকল্প রয়েছে। সেই 74টা প্রকল্পে আমি আমার বিধানসভায় কোন কোন প্রকল্পে কতজনকে আমি পরিষেবা দিয়েছি সেটারও উল্লেখ ওই বইয়ের মধ্যে রয়েছে। টোটাল 1,98,000 উপরের লোককে আমরা এইরকম পরিষেবা দিয়েছি, আবেদন করে দিয়েছি, আর তারা সরকারি প্রকল্প থেকে আজকে তারা উপকৃত পাচ্ছে। নিয়ার অ্যাবাউট 47টার বেশি রাস্তা নির্মাণ হয়েছে, আর এই বইটা ছাপাতে যেমন 3-4 মাস লেগেছিল, এই 3-4 মাসের মধ্যে আরও 13টি রাস্তা নির্মাণ হয়েছে। তো নিয়ার অ্যাবাউট 80টি রাস্তা, যেটা ভাবে নেন আমার বিধানসভায় দীর্ঘদিনের দাবি ছিল, 15, 20, 25 বছর ধরে কোনো রাস্তা সেই হিসাবে নির্মাণ হয়নি। আমি মনে আছে আমি 2021 সালে যখন ভোটে দাঁড়িয়েছিলাম তখন বিভিন্ন রাস্তায় দেওয়ালে লেখা ছিল যে নো রোড নো ভোট, আর বিভিন্ন রাস্তা নিয়ে আমরা দেখেছিলাম যে পথ অবরোধ হয়েছে। তো সেই রাস্তাগুলো সংস্কার করতে পেরেছি। হ্যাঁ, যেমন উদাহরণস্বরূপ আমি বলি, ঘোষপাড়ার একটা দীর্ঘদিনের রাস্তার দাবি ছিল, সেই রাস্তাটা এতই খারাপ ছিল সেখানে টোটো পাল্টি হয়ে একজন বৃদ্ধ লোকের প্রাণও চলে যায়। তো সেই রাস্তা আমরা করেছি। আপনার উদয়পুরের একটা রাস্তা নিয়ে যেটা পথ অবরোধ হয়েছিল, হ্যাঁ, তো অনেক লোকের উপর কেসও হয়েছিল, সেই রাস্তাটাও আমরা নির্মাণ করতে পেরেছি। তো রায়গঞ্জ বিধানসভার মূলত যেটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, তার মধ্যে 80% রাস্তার সংস্কারের কাজ আমি করতে পেরেছি। 20% যেটা বাকি রয়েছে, আশা করি 2026-এর মধ্যে অলরেডি আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে বিভিন্ন ডিপার্টমেন্টকে আমরা প্রজেক্ট রিপোর্ট জমা দিয়ে দিয়েছি। আশা করি সেটাও সময়মতো ভাবেন স্যাংশন হবে, তার সেটাও টেন্ডার হয়ে কাজটি খুব শীঘ্রই চালু হবে। আপনারা বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রতি বছর কত টাকা পান? এখন 70 লক্ষ টাকা পাচ্ছি। প্রথম 2 বছর 60 লক্ষ টাকা ছিল, তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা আরও বাড়িয়েছেন ডেভেলপ। কিন্তু আপনি যে কাজগুলো করেছেন আমার মনে হয় টাকার অঙ্কে আপনার বিধায়ক তহবিলের টাকার থেকে বেশি। এতে কি আপনার পার্সোনাল উদ্যোগও মিশে? না, নিশ্চিত রয়েছে বিভিন্ন উদ্যোগ। আজকে ভাবে নেন আমার বিধানসভায় 250 কোটি টাকার উপরে কাজ হয়েছে। আজকে ভাবে নেন বিধায়ক ডেভেলপমেন্ট ছাড়া এনবিডিডি রয়েছে, RIDF রয়েছে, তারপর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই পথশ্রী চালু করেছিলেন, পথশ্রী 1 হয়েছিল, পথশ্রী 2 হয়েছে। হ্যাঁ, তো সেখান থেকেও অনেক রাস্তা আমরা সংস্কার করতে পেরেছি। 250 কোটি টাকা একটা বিধানসভায় খরচ, এটা কিন্তু আমি জানি না পশ্চিমবঙ্গে অন্য কোনো বিধানসভায় কোনো নির্বাচিত জনপ্রতিনিধি করতে পেরেছেন কিনা। না, কেন, আমার রায়গঞ্জ বিধানসভাটা অনেক পিছিয়ে পড়া বিধানসভা ছিল। আপনারা যেমন জানেন রায়গঞ্জে প্রথমবার শাসক দলের বিধায়ক আমি নির্বাচিত হয়েছি। তো সেই কারণে আগের বিধায়করা সেই হিসাবে উদ্যোগী হননি। হ্যাঁ, আর নিজের ভাবে নেন দায়বদ্ধতা সেই হিসাবে দেখাতে পারেননি। হ্যাঁ, কিন্তু আমরা প্রতিনিয়ত, হ্যাঁ, আমার কাজ করার আমার খিদা ছিল। আর প্রথম হচ্ছে আমি দেখুন একজন ব্যবসায়ী, তো আমি আমার কমিটমেন্টটাই হচ্ছে আমার জুয়েলারি। আমি জনগণকেও যেটা কমিটমেন্ট করেছিলাম যে আমি জিতলে পরে এই কাজগুলো করব, তো আমার কমিটমেন্টটাকে আমাকে পালন করতে হবে। তার জন্য কনসার্ন ডিপার্টমেন্টে আমাকে একবার নয় 10 বার আমি দরবার করেছি।
তারপর ওনাদেরকে বুঝিয়েছি যে এই রাস্তা কিংবা কোনো ছোট ব্রিজ কতখানি গুরুত্বপূর্ণ। এই যে আপনি আপনার বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য এই দায়বদ্ধতা দেখাচ্ছেন, মাঝে মধ্যে কালিয়াগঞ্জ এবং ইটাহারেও কিন্তু আপনি কাজ করেছেন, বইতে তার উল্লেখ রয়েছে। প্রশাসন আপনাকে কতটা সহায়তা করেছে? না, প্রশাসন দেখুন, আমি সরকার পক্ষের বিধায়ক আছি, প্রশাসনের সাথে আমি ভাবে নেন কোনো প্রজেক্টে যখন আমরা করি তাহলে নিশ্চিত আমরা প্রশাসনের সাথেও ডিসকাশন করি। আমাদের প্রশাসনের প্রত্যেক মাসে যেমন একটা করে মিটিং হয়, সেই মিটিংয়ে আমরা কি ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারবো, সেটা নিয়ে আলাপ আলোচনা হয়। আর সেখান থেকেই আমরা ভাবে নেন আগামী দিনে রায়গঞ্জ বিধানসভার ডেভেলপমেন্ট কিসে হতে পারে। রায়গঞ্জ বিধানসভার যেগুলো সমস্যা যেটা রয়েছে, যেমন রায়গঞ্জ বিধানসভার একটা সমস্যা যে এখন রায়গঞ্জ বিধানসভায় যানজট প্রচণ্ড হচ্ছে, ঠিক আছে। তো আমরা প্রশাসনের সাথে বসে নিয়ে রায়গঞ্জ বিধানসভার শহরের কেন্দ্রে বাস স্ট্যান্ড রয়েছে, তো সেই বাস স্ট্যান্ডের জন্য যানজটটা বেশি হয়, কারণ রায়গঞ্জ বাস স্ট্যান্ডের পাশে রেলগেট রয়েছে। রেলগেট বন্ধ হলেই সেখানে ওপার থেকে এপার আসতে নিয়ার অ্যাবাউট 45 মিনিট 1 ঘন্টা লেগে যেত। তো আমরা সেটা নিয়ে আলোচনা করি যে রায়গঞ্জ বাস স্ট্যান্ডটাকে আমাদেরকে যদি শহরের এক কোণে যদি শিফট করি তাহলে শহরের মাঝখানের যানজটটা নিয়ন্ত্রিত হবে। তো অলরেডি আমরা সেটা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম, আর মুখ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছিল, উনি আমাকে প্রস্তাব দিতে বলেছেন, আর আমি সেই মোতাবেক প্রস্তাব দিয়েছি। আর সেই প্রস্তাবের মধ্যেও সিলমোহর লেগেছে। পিডব্লিউটির যে ল্যান্ডটা ছিল সেটা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির সাথে তারা ইউডি ডিপার্টমেন্টকে ট্রান্সফার করে দিচ্ছে। ইউডি ডিপার্টমেন্টের সাথে একটা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বাস এগ্রিমেন্ট হলে পরেই আমরা বাস স্ট্যান্ডের স্থানান্তর আমরা খুব শীঘ্রই করতে পারবো। আর এটা নিয়ে আমি 2 দিন আগে উদয়ন গুহ আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের মন্ত্রী, ওনাকেও আমি বললাম যে রায়গঞ্জ বিধানসভাটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর 9টি বিধানসভা রয়েছে, তার মধ্যে রায়গঞ্জ হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এখানে বিভিন্ন বিধানসভার লোকেরা অফিসিয়াল কাজকর্মের জন্য রায়গঞ্জে আসেন, আর তাদেরকে এই যানজটের সম্মুখ হতে হয়। তো সেই জন্য এই রায়গঞ্জ বাস স্ট্যান্ডটা যদি শিফট হয়ে যায় তাহলে অন্যান্য বিধানসভারও লোকেরা উপকৃত হবে। তো ওনাকে বলেছি অ্যাডিশনাল 5 কোটি টাকা ফান্ড দেওয়ার জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। উনি আমাকে অ্যাসিওর করেছেন উনি যতখানি পারবেন হেল্প করবেন। আপনি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। পশ্চিমবঙ্গের বিধানসভায় যারা সদস্য আছেন, শাসক বিরোধী মিলিয়ে প্রতিষ্ঠিত শিল্পপতি কেউ আছেন বলে আমার অন্তত জানা নেই। ব্যবসা অনেকে করেন, ব্যবসা করা আর ইন্ডাস্ট্রি করা দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আপনার যে জীবন দর্শন, একজন শিল্পপতির স্বাভাবিকই একটা বিষয় থাকে যে ডু ইট নাও, সরকারি রেড ট্র্যাপিংসের মধ্যে তারা থাকতে চান না, এবং আপনি নিজের উদ্যোগ থেকে এটা করেন। আপনি এটা বলেছিলেন, আমাকেই কবে একদিন বলেছিলেন যে আপনি রাজনীতি করছেন কিছু পাওয়ার জন্য নয়, কিছু দেওয়ার জন্য। এইখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না? যারা রাজনীতি করছে অধিকাংশ তারা কিন্তু কিছু পাওয়ার জন্য করছে, 2 পয়সা কামানোর জন্য করছে। আপনার এই ভিশন তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সংঘাতের পরিবেশ তৈরি করে না? দেখুন, রাজনীতিতে আসছি আমরা একটা নিজের আইডিওলজি নিয়ে আসছি। তো আজকে ভাবে নেন আমার একটা উদ্দেশ্য আছে, আমি কি করে রায়গঞ্জকে একটা মডার্ন সিটির রূপ দিতে পারি, সেদিক থেকে আমরা চিন্তা ভাবনা করি। আপনি যেমন বললেন আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন বিজনেসম্যান, অন্ত্রপ্রেনিয়ার। তো আমার একটা রায়গঞ্জকে মডার্ন সিটি বানানোর মানে অনেক দিনের ইচ্ছা আকাঙ্ক্ষা। তো আজকে রায়গঞ্জের অনেক কিছু এমন খুলেছে যেটা ভাবে নেন আমাদের গৌরবঙ্গের মধ্যে প্রথমে রায়গঞ্জে হয়েছে। আমাদের ডিপার্টমেন্টাল স্টোর থেকে চালু করে ভালো ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, তারপর মাল্টিপ্লেক্স, তো যে ধরনের ব্র্যান্ড রায়গঞ্জে এসেছে, আরও ইনফ্রাস্ট্রাকচার যেই হিসাবে আগামী দিনে ডেভেলপ হতে চলেছে, তো রায়গঞ্জ একটা মডার্ন সিটির দিকে কদম বাড়িয়ে ফেলেছে। তো সেটা একটা দায়বদ্ধতা আছে। আর সরকারের তরফ থেকে যেটা আমরা কাজ করতে পেরেছি, এই যে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, তো সেটা তো রায়গঞ্জবাসী উপকৃত হয়েছে। আজকে দেখুন ইনফ্রাস্ট্রাকচার, আপনি রায়গঞ্জকে মডার্ন সিটি বানাতে গেলে গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটা ভুললে চলবে না। আজকে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এটা যদি ঠিক না থাকে তাহলে আপনি যতই বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করুন, সেই ইনফ্রাস্ট্রাকচারের জন্য কোনো ইনভেস্টার আসবে না।
তো আজকে এই রাস্তাঘাট, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন ব্যবস্থা সব ঠিকঠাক রাখতে হবে। তার জন্য আমরা সরকারের পক্ষ থেকে কাজ করছি। হ্যাঁ, তো আগামী দিনে আশা করি রায়গঞ্জ বিধানসভা, আমি মনে করি একটা পশ্চিমবঙ্গে একটা মডেল বিধানসভা হবে। সেই উদ্দেশ্যে আমার নিরন্তর প্রয়াস থাকবে। আপনাকে অনেকে বলেন রাজনৈতিক মহলে শাসক বিরোধী নির্বিশেষে আপনি খুব ব্যক্তি কেন্দ্রিক, এবং সেজন্য অনেক সময় দলের সঙ্গে আপনার সংঘাত বাধে, এবং সেই সংঘাত আপনি এড়াতে পারেন না, কারণ আপনি খুব ইন্ডিভিজুয়ালিস্টিক, এবং আপনার সাংঘাতিক রকম নাকি ইগো। না দেখুন, ইগোর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ইগো থাকা ভালো, পজিটিভ। না না, ইগো থাকা ভালো খারাপ আমি সেই দ্বন্দ্বে আমি যাচ্ছি না, কিন্তু আমার মধ্যে ইগো নেই। আজকে আমি জানি আমাদের গুরুজনদেরকে আমাকে কি করে সম্মান করতে হবে। হ্যাঁ, তো সেই সংস্কারটা আমি আমার পরিবার থেকে পেয়েছি। তো কিন্তু একটা কাজ করতে গেলে একটা ডিসিপ্লিন দরকার। আমি একটা কর্পোরেট জগৎ থেকে এসেছি, তো আমি জানি যে মানে একটা অর্গানাইজেশনে অনেক কর্মী থাকে, তাদেরকে দিয়ে কি করে কাজ করাতে হবে। যেখানে দেখুন একটু স্ট্রিক্ট হতে হয় সেখানে স্ট্রিক্ট হতে হয়, আর যেখানে একটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে আমরা কাজ করি। ঠিক আছে, আজকে যারা হয়তো এই কথা বলছেন, হ্যাঁ, যে ওনার ইগো আছে, অ্যাকচুয়ালি কি আছে, ইগো নেই। এটা সামনেওয়ালার একটু জেলিসি আছে যে কৃষ্ণকলা নিয়ে এত সুন্দর কাজ করছে কি করে। আর যারা হয়তো অনেক আমার থেকে পুরনো পলিটিশিয়ান, দীর্ঘদিন ধরে হয়তো 20-25 বছর ধরে, হ্যাঁ, ওনারা পলিটিক্স করছেন কিন্তু সেই জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। তো এখনও এটা তাদের ব্যক্তিগত মত, এটা তাদের ব্যক্তিগত বিচার। হ্যাঁ, আর আজকে আমি যেই হিসাবে জনসংযোগ করি আর সারাদিনে যতগুলো প্রোগ্রাম করি আর মানুষের যেই হিসাবে আশীর্বাদ আর ভালোবাসা আমি পেয়েছি, তো এটা ভাবে নেন ইগোস্টিক হলে পরে কিংবা উদ্ধত্ত হলে পাওয়া যায় না। এটা মানুষের সাথে মেশে, হ্যাঁ, মানুষকে কিছু সহযোগিতা করলে, হ্যাঁ, মানুষ তখন আপনাকে স্নেহ আর ভালোবাসা দিতে। এই যে আপনি বইটা বার করেছেন আপনার অ্যাচিভমেন্টকে, এটা কিন্তু অনেকেই বলবে দেখো এটা ইন্ডিভিজুয়ালিজমের একটা নিদর্শন, অন্য কোনো বিধায়ক করেছে বলে আমার মনে হয় না। এবং অনেকে এটা বলেন যে কৃষ্ণবাবু যেহেতু খুব সলভেন্ট, হি ইজ আ ভেরি রিচ ম্যান, ওনার এটা একটা অ্যাডভান্টেজ, ওনার কাছে পয়সা প্রচুর আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. দেখুন একটা বলি, এরকম আমি যেমন এই ইংরেজি বই আমার 550 নম্বরসের বানিয়েছি। তো আজকে ভাবে নেন একটা বিধায়ক, হ্যাঁ, আজকে 1,30,40,000 টাকার মতো পায় সব ভাতা ফাতা নিয়ে। তো আজকে এই বইটি ছাপাতে আমার 30-35-40,000 টাকা লাগবে, ধরুন 50,000 টাকাও লাগতে পারে। তো আজকে আমি 3 বছর 3.5 বছরে আমি যা বেতন পেয়েছি, হ্যাঁ, তাতে কি আমার এইটুকু খরচ করার ইয়ে থাকবে না? আজকে মন চাইলে এটা করতে পারে। আর আমি আগেই বলেছি আমার একটা দায়বদ্ধতা আছে। সাধারণ লোক আমাকে ভোট দিয়েছে, জিতিয়েছে, জনপ্রতিনিধি বানিয়েছে, জনপ্রতিনিধি হিসাবে আমি কি কাজ করেছি সেই ব্যাখ্যাটাই আমি দিয়েছি। আমার ইন্ডিভিজুয়ালিজম এর মধ্যে কিছু নেই। যেটা আমি কাজ করেছি, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সুযোগ করে দিয়েছেন কাজ করার, আর আমি অনেকগুলা কাজ ওনার কাছে অ্যাপ্রোচ করেছি, প্রপোজাল বানিয়ে পাঠিয়েছি। ওনার সহযোগিতা ছাড়া আমি নিজে কিছু করতে পারবো না। অবশ্যই। আপনি কোন পন্থী, মমতা পন্থী না অভিষেক পন্থী? আমি তৃণমূল কংগ্রেসের একদম সাচ্চা সিপাহী, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এখানে। আমার মনে হয় না কোনো কিছু মানে কোনো ডিভাইডের কোনো ব্যাপার আছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তা বাদে আমরা সবাই হচ্ছি একনিষ্ঠ কর্মী। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফর করলেন, মালদা গিয়েছিলেন, তারপরে নর্থ বেঙ্গলে গেলেন। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, ববি হাকিম ছিলেন না, ওদিকে অরূপ বিশ্বাস ছিলেন না। হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ইট সিগনিফাই? না না, দেখুন সব জায়গায় সব সময়, হ্যাঁ, যে পার্টিকুলার একজন দুইজনই সাথে থাকবেন, ওনাদেরও আগের শিডিউল কোনো প্রোগ্রাম থাকতে পারে, হ্যাঁ, আর হয়তো মুখ্যমন্ত্রী অন্য কাউকে সুযোগ দিচ্ছেন। হ্যাঁ, তো আমাদের মুখ্যমন্ত্রী, আমি এইটুকু বলবো, উনি সবাইকে সমান্তরাল চোখে দেখেন। এখানে ওনার কাছে কে খুব ভালো, কে খুব খারাপ, আজকে আমরা ভালো করলে আমাদের সুনামও করে, আজকে আমরা কোনো যদি আমাদের দ্বারা কোনো ভুল হয় তাহলে সেখানে আমাদের বকুনি হয়। আজকে আমার মনে আছে আমি স্পিকারের রুমে বসেছি, সে ম্যাডাম বসেছিলেন, আমি ওখানে ছিলাম। তো
সেখানে ববি দাও ছিলেন, অরূপ দাও ছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, স্পিকার সাহেব ছিলেন, পার্থ ভৌমিকেরা সবাই ছিলেন। তো উনি আমার দিকে তাকিয়ে উনি সবার সামনে বললেন, কৃষ্ণ হচ্ছে আমাদের দলের অ্যাসেট, এই ট্রাইবালদের জন্য খুব ভালো কাজ করেছে, ট্রাইবাল সিনেমাও বানিয়েছে, সেটা সর্বোচ্চ আবার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডও জিতেছে। তো আজকে যখন কোনো ভালো কাজ করি তো সিএম ম্যাডাম সেই ভালোবাসার পুরস্কারও দেন। আমাদের পুরস্কার শুধু ওনার ব্লেসিং লাগবে, আশীর্বাদ লাগবে। আপনি মন্ত্রী হতে চান না? শুনেন, আমি দায়িত্ব থেকে সরে আসতে না, আমি দায়িত্ব থেকে সরে আসতে চাই না। তো আমাকে যদি দায়িত্ব দেন, উনি যদি মনে করেন না কৃষ্ণকে দায়িত্ব দিব, হ্যাঁ, তাহলে কৃষ্ণ সেই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে, কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী নিজে আপনাকে খুব পছন্দ করেন, এটা আমিও ব্যক্তিগতভাবে জানি। ওই যে উনি অ্যাসেট বলেছেন, এটা ওনার অনেস্ট স্বীকারোক্তি। কিন্তু রায়গঞ্জের মতো কেন্দ্র, যেখানে প্রথমবার ঘাসফুল ফুটলো, আমি সাধারণ মানুষ, আমারও তো একটা চাহিদা থাকতে পারে যে আপনার মতো একজন, আমি আপনাকে সিজন পলিটিশিয়ান বলবো না, আপনি নিজেকে রাজনীতিবিদ বলে দাবি করলেও আমি বলবো না, আমি আপনাকে সোশ্যাল ওয়ার্কার, পলিটিক্সের একজন ছাত্র এবং সমাজকর্মী এভাবে দেখতে গেছি। তো কেন আপনাকে মন্ত্রিসভায় নেওয়া হবে না? দেখুন, আমি একটা কথা বলবো, আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর অনেক দূরদর্শিতা রয়েছে। উনি সঠিক সময় সঠিক ডিসিশন নেয়। আমি মনে করি, হ্যাঁ, উনি যখন বুঝবেন যে কৃষ্ণকে মন্ত্রী করতে হবে, তখন উনি করবেন। আর উনার আমাকে মন্ত্রী করুক আর না করুক সেটা বড় ব্যাপার নেই। আমার উপর উনার যদি আশীর্বাদ থাকুক, আমি সেটাই চাই। এবার একটা খোলাখুলি প্রশ্ন জিজ্ঞেস করছি, আপনি আমার সহনাগরিকও বটে, আপনি তরুণ প্রজন্মের, আপনার বয়স 45-46, 79 to 2024। এখন আমরা সব ক্ষেত্রেই তরুণ প্রজন্মের জয়যাত্রা দেখতে চাই এবং তারা অনেক বেশি আপ টু ডেট, টেকনোলজিতে সাউন্ড, তাদের ভিশনটা। আপনার কি মনে হয় না যে এই মন্ত্রিসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া উচিত? দেখুন, আমি মনে করি এক্সপিরিয়েন্স প্লাস আপগ্রেডেশন, এক্সপিরিয়েন্সও দরকার, আপগ্রেডেশনও করা উচিত। ঠিক আছে? তো আমি আপনাকে বলেছি, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী অনেক দূরদর্শী আছেন। উনি যখন মনে করবেন কাকে কি দায়িত্ব দিতে হবে, উনি নিশ্চিত দিবেন। আর আজকে আমি যেটা মনে করি আমাদের দলনেত্রী, হ্যাঁ, তিনি হচ্ছেন দলের সুপ্রিমো, আর বাকি আমরা সবাই কর্মী, একনিষ্ঠ কর্মী। আমাদেরকে সেই হিসাবেই চলতে হবে। নেত্রী যেটা আমাদের আদেশ দিবেন, আমরা কর্মী হিসাবে সেটা পালন করব। মানে আপনি এই প্রশ্নটা এড়িয়ে গেলেন বিতর্কের ভয়ে। আপনি চান কি চান না অভিষেক? না, আমার বিতর্ক কোনো ব্যাপার নাই। আমি তো বলতেছি যে আমাদের নেত্রী একজনই, হ্যাঁ, বাকি সবাই হচ্ছে আমরা কর্মী, দলের একনিষ্ঠ কর্মী। আর আমাদের নেত্রীর সবার প্রতি সমান্তরাল নজর রয়েছে। যখন মনে করবেন ওনাকে যাকে দায়িত্ব দেওয়ার, হ্যাঁ, তিনি নিশ্চিত দেবেন। অপেক্ষা করতে হবে। আশ্রয় প্রকল্প করলো ডায়মন্ড হারবার কেন্দ্রে, অনেকে বলছেন এটা স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা, প্যারালালি করলো অভিষেক। কোন সাংসদ, আপনি কি করবেন নিজের উদ্যোগে এরকম কেন্দ্রে সরকারি ব্যবস্থাটাকে আড়ালে সরিয়ে রেখে? আপনি নিজে পারেন, ইউ ক্যান ডু ইট, করবেন কি আপনি? না, আজকে দেখুন, আমি এই জিনিসটা অনেক আগে থেকে করছি। আমি আমার যেটা সমাধান অফিস আছে, ওখানে ডাক্তারবাবু বসে আর সারা বছর ফ্রিতে চিকিৎসা করে। আমার ওই সমাধান অফিসে, হ্যাঁ, ভাবে নেন উকিলবাবু বসেন সারা বছর, হ্যাঁ, বিনা ফিস নিয়ে আইনগত পরামর্শ দেয়। তো এই কাজগুলো কিন্তু আমি সারা বছর করেছি। হ্যাঁ, এখন অভিষেক ব্যানার্জির মতো হয়তো অনেক বিরাট করে আমি করিনি, তবে আজকে যদি অভিষেক ব্যানার্জি মহাশয় যদি করেছেন, হ্যাঁ, নিজ উদ্যোগে, তো সেটাতে সাধারণ মানুষ তো উপকৃত হচ্ছে। হ্যাঁ, এটাকে তো একটা পজিটিভ ওয়েতে দেখা উচিত। ঠিক আছে? আজকে উনি করতে পেরেছেন। আমি চাই সবাই যাতে অভিষেক ব্যানার্জির মতো এই রেসপন্সিবিলিটি নিয়ে, হ্যাঁ, সবার লোকসভা কেন্দ্রে যাতে এই ধরনের সুচিকিৎসার ব্যবস্থা যদি করায়, হ্যাঁ, তাতে আমাদের সবারই সমর্থন থাকা উচিত। এই যে আইপ্যাক বলে একটা সংস্থা, অনেকেই বলেন যে আইপ্যাকই কার্যত নিয়ন্ত্রণ করে তৃণমূল, কেন তো কিছুদিন আগে পর্যন্ত করতো। এখন মুখ্যমন্ত্রী দল এবং সরকারের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন এবং বলেওছেন যে আগামী 10 বছর আমি দল ও সরকার দুটোই দেখব। তাহলে কি আপনার মনে হচ্ছে যে এই পরামর্শদাতা সংস্থা, এরা অনেক ক্ষেত্রে এমন পদক্ষেপ নেয় রাজনীতির কর্মী বা আপনার মতো রাজনৈতিক ব্যক্তিত্বের পক্ষে সেটা হজম করা মুশকিল হয়ে যায়?
দেখুন, আমি মনে করি পলিটিক্সের পরামর্শদাতার থেকে একটা ফেস ভ্যালু আছে, ঠিক আছে, দাম রয়েছে। আজকে আমাদের দলের ফেস ভ্যালু মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমি আপনাকে আগেও বলেছি ওনার মতো আমি দূরদর্শী ব্যক্তি আমি আমার জীবনে দেখিনি। তো আজকে উনি যেটা ডিসিশন নেবেন, হ্যাঁ, আজকে উনার নেতৃত্বেই আমরা ভাবে নেন 2011 থেকে ক্ষমতায় এসেছি। আর আমার এইটুকু আছেন, উনি যতদিন নেতৃত্ব দেবেন, আর এখানে আপনাকে আজকে আমি এই ক্যামেরার সামনে বলে যাচ্ছি যে যতদিন উনি নেতৃত্ব দেবেন ততদিন তৃণমূল কংগ্রেস সরকারের গঠন করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মানে এরপরে যদি অন্য কেউ নেতৃত্বে আসেন তখন লড়াইটা কঠিন হয়ে যাবে। আজকে অন্য কেউ অন্য কেউ যদি আসতে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ফেস ভ্যালু আরো দূরদর্শিতা হতে হবে ওনাকে। হ্যাঁ, এখন অনেক সময় আছে তো। হ্যাঁ, আজকে সময়ে মানুষকে এক্সপিরিয়েন্স, আমি কি বললাম যে এক্সপিরিয়েন্স অ্যান্ড আপগ্রেডেশন দুটোই লাগবে। তো আগে এক্সপিরিয়েন্সটা হোক, তারপর আপগ্রেডেশন হবে। তো 12 বছর অভিজ্ঞতা হয়ে গেছে, 13 বছর। আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেন তো, সরকারের আসার আগে কতদিন রাজনীতি করেছে? প্রজন্ম বদলে গেছে, প্রজন্ম বদলে গেছে, কিন্তু ওই যে এক্সপিরিয়েন্সটা আছে এটা তো আমাদের রাখবে। আমার যদি এক্সপিরিয়েন্সই যদি না থাকে, আমি একটা ভাবে নেন সুপার কম্পিউটার নিয়ে আসলাম, আর আমি ওই কম্পিউটার চালানোর এক্সপিরিয়েন্সই যদি না থাকে, আমি যদি না চালাতে পারি, তাহলে ওই সুপার কম্পিউটার আমার কোন কাজে দেবে? আপনার এই রাজনৈতিক জীবন, মানে আপনি বলছি অফিসিয়ালি রাজনৈতিক জীবন, প্রথমে বিজেপি তারপরে তৃণমূল, সব থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে কবে পড়েছেন, কিভাবে পড়েছেন? না, দেখুন, চ্যালেঞ্জটা আমার ছিল যে আমি ওই বিজেপি থেকে জিতে আসার পর ওই যে 6-7 মাস যে আমি কাজ করার সুযোগ পাচ্ছিলাম না। আমাকে তৎকালীন সাংসদ, হ্যাঁ, আমাকে সব কাজের মধ্যে বাধা দিতেন, জেলা সভাপতি। তো সেই কাজ করার মানসিকতা থেকেও আমি কাজ করতে পারছি না, শুধু মানে সমালোচনা আর মধ্যে দিয়েই কাটাতে হতো। তো একটা সেই সময় একটু পেনফুল ছিল। আমি সেই সময় দলের জন্য খুব ভালো কাজ করেছিলাম, 7টা বড় জয়েনিং করিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু সেটা বিজেপি তখন মূল্যায়ন করেনি। আপনি যেমন বললেন যে তৃণমূলের আমি প্রথম রায়গঞ্জের বিধায়ক, তো আপনাকে জানিয়ে রাখি বিজেপিরও আমি প্রথম বিধায়ক ছিলাম। তো সেই জায়গায় ভাবে নেন কাজ করেছিলাম মানুষের, কিন্তু ওই কাজের মূল্যায়ন ওই দলে ছিল না। তো সেই জন্য ওই দলে যতদিন ছিলাম মনে হচ্ছিল অক্সিজেনের অভাব আছে। আজকে যেখানে এসেছি খুব ভালোভাবে অক্সিজেন। তৃণমূল যাই হোক একটা খোলামেলা জাতীয়তাবাদী পরিবেশ আছে, যেটা কংগ্রেসের কালচার। বিজেপি একদম অন্য রকমের একটা দল। তো আপনার কি মনে হচ্ছে না ওইটা আপনার কাছে খুব পেনফুল হয়নি যখন ওই ইনকাম ট্যাক্স ইডির অভিযানটা হলো, বাড়িতে হলো? না না, দেখুন, ওটার আমাকে এই জন্য পেনফুল হয়নি। আমরা মানে একটা কর্পোরেট হাউস, হ্যাঁ, এই ধরনের ভাবেন ইনকাম ট্যাক্স হয়তো রেড হয়নি, আগে সার্ভেও হয়েছে আমার এখানে। তো আর আমরা স্বচ্ছতার সাথে বিজনেস করি, হ্যাঁ। তো এই কনফিডেন্স আমার ছিল যে আমার এখানে কোনো অবৈধ কোনো আমি কাজ করি না যেটাতে আমাকে হ্যাকেল হতে হবে। আজকে ইনকাম ট্যাক্স আসছে, তারা আসতেই পারে, হ্যাঁ। আর ইনকাম ট্যাক্স এখনও ওটা ভাবে নেন অ্যাসেসমেন্টের রয়েছে। তো যেমন যেমন ওরা ইনকোয়ারি করছেন তেমন তেমন আমরা উত্তর দিচ্ছি, হ্যাঁ। আর আমরা উত্তরবঙ্গের মধ্যে খুব ভালো একটা ইনকাম ট্যাক্স পেয়ার, হ্যাঁ। তো অতএব আমরা ভালো ট্যাক্স দিই। তো আমার মনে হয় না আমার কোনো সমস্যা হবে। আর সেই ঘটনাটাকে আমি আমার পেনফুল মানে ঘটনার মধ্যে আমি ওটাকে রাখবো না। এই যে বিজিবিএস হচ্ছে, আপনার কি কোনো নতুন ইনভেস্টমেন্ট প্ল্যান আছে ওয়েস্ট বেঙ্গলে? না, এক্সপ্যানশন না, অলরেডি আমাদের রয়েছে, হ্যাঁ। এবার আমাদের কল্যাণী গ্রুপ একটু টি গার্ডেন নিয়ে চিন্তাভাবনা আমরা করছি, হ্যাঁ। তো আগামী দিনে সুযোগ পালে, হ্যাঁ, টি ইন্ডাস্ট্রিজে আমরা প্রবেশ করব। মানে কি টি ট্যুরিজম? টি ইন্ডাস্ট্রিজের মধ্যে নিশ্চিত টি ট্যুরিজমও থাকবে। এখন সব থেকে ইমার্জিং বিষয়টা হচ্ছে হেলথ কেয়ার এবং এডুকেশন। তাতে কি আপনি ইন্টারেস্টেড, মানে আপনার গ্রুপ? না, দেখুন, আমরা স্টেপ বাই স্টেপ ইয়ে করছি, আমাদেরকে বিস্তার করছি। যেমন আপনারা জানেন আমরা সলভেন্ট এক্সট্রাকশন প্ল্যান্ট থেকে চালু করেছিলাম।
তারপর ভেজিটেবল অয়েল রিফাইনারি, তারপর ফিশ ফিড, হ্যাঁ, তারপর রিয়েল এস্টেটের কাজ, হ্যাঁ, নার্সারিও করেছি। তো এখন আমাদের যেটা ইয়ে আছে যে টি ট্যুরিজম আগামী দিনে, হ্যাঁ, কিংবা টি ইন্ডাস্ট্রিজ আগামী দিনে ভালো একটা এক্সপেক্টেড আমাদের রয়েছে যে ভালো ফল করবে। তো দ্যাটস ওয়াই আমাদের ফোকাসটা টি ইন্ডাস্ট্রির দিকে রয়েছে আপাতত। এরপরে আমরা দেখব যদি হয়। কিন্তু একটা জিনিস আপনাকে বলবো যে মেডিকেল লাইনে যদি নিজের বাড়িতে থেকে কেউ যদি ডাক্তার থাকেন তাহলে সুবিধা হয়, হ্যাঁ, সেই মেডিকেল লাইনে গিয়ে ভালো সার্ভাইভ হয়ে যায় আর ভালো ভাবে নেন পারফরমেন্স হয়। তো আমার বাড়ির থেকে দুজন বাচ্চা রয়েছেন, হ্যাঁ, দুজনই ইঞ্জিনিয়ারিং একজন করেছেন, হ্যাঁ, আর একজনের চলছে, হ্যাঁ, আমার মেয়েও বিবিএ করছে। তো ও তো অ্যাব্রড আছে, হ্যাঁ, উনি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে, এটা ওর ফাইনাল ইয়ার, মানে মে মাসে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। তো যদি এরকম যদি পরিবারের কোনো আমাদের সাপোর্ট যদি পাই, কোনো ডাক্তার যদি হয়ে উঠে আসে, তাহলে নিশ্চিত আমরা সেদিকে এগোবো। আপনার সংস্থায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কত মানুষ যুক্ত আছেন? আজকে ভাবে নেন আমাদের কল্যাণী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সব নিয়ে মোর দ্যান 5,000। আগামী দিনে এই এমপ্লয়মেন্ট কতটা আপনি বাড়াবার ব্যাপারে আশাবাদী? দেখুন, আমরা একটা আমাদের ফোকাস থাকে যে প্রত্যেক বছর মানে মিনিমাম 300 এমপ্লয়ি আমরা প্লাস করার একটা আমাদের টার্গেট থাকে। তো সেটা আমরা প্রত্যেক বছর অ্যাচিভ করে যাচ্ছি। মানে নতুন ফ্রেশ? হ্যাঁ, ফ্রেশ। 26 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে এই বাকি যে 1-1.5 বছর সময় আছে, কিভাবে রায়গঞ্জের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেবেন? নতুন কোনো পরিকল্পনা কি করেছেন? হ্যাঁ, নতুন কোনো এবার একটু রায়গঞ্জ শহরের দিকে একটু ফোকাস করি। গ্রামে অনেক ইয়ে করেছি, তো শহরের জন্য একটা আমরা মাস্টার প্ল্যান তৈরি করছি ড্রেনেজ সিস্টেমের ইসের জন্য। এটা অলরেডি ইউডি ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। ইউডি ডিপার্টমেন্ট সেটা ডিপিআর তৈরি করার জন্য টেন্ডারও প্রসিডিওর করে দিয়েছে। তো সেটাতে ববিদা আমাকে খুব সহযোগিতা করেছেন, হ্যাঁ। ববিদা অলরেডি ভাবে নেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির জন্য 7 কোটি টাকার উপর ফান্ড উনি দিয়েছেন, আর এই ড্রেনেজ সিস্টেমের জন্য অ্যাসোয়েট করেছেন যে উনি যতটা পারবেন সহযোগিতা করবেন। তো সেই হিসাবে ডিপিআর তৈরি হচ্ছে। রায়গঞ্জের রাস্তাঘাট, হ্যাঁ, শহরটা আমার যেটা প্রয়াস হচ্ছে রায়গঞ্জ শহরটাকে একটা মডেল সিটি বানানো, স্মার্ট সিটি, হ্যাঁ, স্মার্ট সিটি, সেটার দিকে আমার নিরন্তর প্রয়াস থাকবে। আচ্ছা, রায়গঞ্জ পুরসভায় তখন প্রশাসকরা আছেন, তাদের সঙ্গে আপনার সম্পর্ক একটু খারাপ হয়েছিল আগে, এখন কেমন? না না, আমাদের রায়গঞ্জ বিধানসভায়, হ্যাঁ, আমরা সবাই ইউনাইটেড ওয়েতে কাজ করছি আর একে অপরকে সম্মান দিয়ে কাজ করছি। আজকে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির অ্যাডমিনিস্ট্রেটর সম্মানীয় সন্দীপ বিশ্বাস মহাশয়, ভাইস অ্যাডমিনিস্ট্রেটর অরিন্দম সরকার রয়েছে, আমরা সবাই মিলে পরামর্শ করে, হ্যাঁ, আজকে আমরা কাজ করছি। আমাদের এখানে কোনো রকম কোনো লবিবাজি নেই। আমরা একে অপরকে সম্মান দিয়ে পরামর্শ করে রায়গঞ্জ বিধানসভার যাতে সার্বিক ডেভেলপমেন্ট করতে পারি, হ্যাঁ, সেই দিকে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রায়গঞ্জে আপনার বিধানসভা কেন্দ্রে ভোটার বোধহয় 1,02,000, আর কত মানুষ বাস করেন? না, ভোটার 1,02,000 কাছে, কিন্তু আজকে নিয়ার অ্যাবাউট রায়গঞ্জ বিধানসভার যদি কথা বলি তাহলে রায়গঞ্জ বিধানসভায় আজকে নিয়ার অ্যাবাউট 7-8 লাখ লোক বসবাস করে। তারা কেউ আপনাকে ভোট দিয়েছে, কেউ আপনাকে দেয়নি, সবার জন্যই আপনার পরিষেবা তার উন্মুক্ত। হ্যাঁ, আমি ওই রং বর্ণ ধর্ম বিচার করে আমি পরিষেবা দিইনি। আমি রায়গঞ্জের বিধায়ক হয়েছি সবার জন্য, রায়গঞ্জের প্রত্যেকটা নাগরিকের জন্য আমি রায়গঞ্জের বিধায়ক। তো আমি কোনো কালার দেখে পরিষেবা দিইনি। যে আসে আমার নিরন্তর প্রয়াস থাকে, হ্যাঁ, তার প্রবলেম সলভ করা। তাহলে আপনি কি পরিচয়ে নিজেকে আগামী দিনে তুলে ধরতে চান? আমি আপনাকে মনে করি, আমার ভার্সন হচ্ছে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, রাজনৈতিক কর্মী এবং সমাজসেবী। আপনি কি পরিচয় চান? প্রথম পরিচয় কি হবে আপনার? রাজনীতিবিদ, সমাজসেবী, তারপরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট? কোন? না, আই এম ফার্স্ট বিজনেসম্যান, আফটার দ্যাট আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আফটার দ্যাট আই এম এ পলিটিশিয়ান। এই মানে কেমন লাগে আপনার এই রাজনীতির জগৎটা? অনেক টাইম কনজিউমিং, অনেক ডিমান্ডিং। ফোন হলেই আপনাকে অ্যাটেন্ড করতে হবে, ছুটতে হবে, পরিষেবা দিতে হবে।
না, এটা নিশ্চিত যে রাজনীতিক সফর যখন আমি চালু করলাম, আজকের দিনে যখন আমি রাজনীতি সফরের আগে আমি নিয়ার অ্যাবাউট 100% সময় আমার বিজনেসকে দিতাম। হ্যাঁ, এখন 90% সময় আমাকে ভাবে নেন রাজনীতিক পলিটিক্সে আমি বিধায়ক হয়েছি, আমার বিধানসভা কেন্দ্রে আমাকে দিতে হয়। তো সার্বিক ব্যবসার সময় শুধু 10% বেঁচে গেছে। আমি শুধু এখন ব্যবসায় ডে টু ডে অপারেশনের মধ্যে আমি থাকি না, আমি শুধু পলিসি মেকিংয়ে থাকি। তো সেই জন্যই বললাম 10%। ভালো লাগে, ব্যস্ততা রয়েছে, মানুষের জন্য কাজ করছি, মানুষের ব্লেসিং পাচ্ছি। এই যে মানুষ আশীর্বাদ দেয়, ভালোবাসা দেয়, হ্যাঁ, সেটাই ঊর্জা আর শক্তি প্রদান করে যে আরও বেটার কাজ করা। তাহলে আগামী 1 বছরে যে কাজগুলো আপনি করবেন তার মধ্যে প্রায়োরিটি নাম্বার 1 কি? প্রায়োরিটি নাম্বার 1 প্রায়োরিটি রয়েছে যে রায়গঞ্জে সার্বিক ডেভেলপমেন্ট করব। সরকারি যারা প্রকল্প আছে, যাতে আমার বিধানসভায় কোনো ব্যক্তি যাতে বঞ্চিত না হয়, সবাই যাতে সরকারি প্রকল্প যাতে বেনিফিটগুলো পায়, হ্যাঁ, সেদিকে নজর রাখা। রাস্তাঘাট নিশ্চিত, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো অবশ্যই রয়েছে। আর সেটা আপনাকে আমি বলেছি যে 80% রায়গঞ্জের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট আমরা করতে পেরেছি, যেটা 20% আছে। নিশ্চিত আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে অলরেডি প্রপোজাল বানিয়ে পাঠিয়ে দিয়েছি, আর সেটা আশা করি 2026-এর মধ্যে আমি কমপ্লিট করতে পারবো। অনেক ধন্যবাদ কৃষ্ণবাবু, অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম শিল্পপতি, সমাজকর্মী এবং অবশ্যই রাজনীতিবিদ, রায়গঞ্জের প্রথমবার তৃণমূলের বিধায়ক এবং অবশ্যই রায়গঞ্জে বিজেপির টিকিটে প্রথমবার কৃষ্ণবাবুই জিতেছিলেন। আগামী দিনে তার সামাজিক এবং রাজনৈতিক কর্মসূচি কি হবে সেটা খোলামেলাভাবে আমায় জানাবেন তিনি। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন আমাদের এই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ আপনাকে কৃষ্ণবাবু, অনেক ধন্যবাদ।